আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমদাদুল হক। আমি পড়াশোনা করছি বরিশাল ইউনিভার্সিটিতে জিওলজি অ্যান্ড মাইনিং ডিপার্টমেন্টে। তো আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে অপারেটরস ইন পাইথন। পাইথনে যে অপারেটর কিভাবে ব্যবহার করবো সেই জিনিসগুলো, অর্থাৎ কোন কোন ধরনের অপারেটর আছে। তো অলরেডি জালাল ভাই দেখিয়েছেন যে কিভাবে জুপিটার নোটবুক ওপেন করতে হয়। তো আমি সেই জিনিসটা আবারও একটু দেখাবার চেষ্টা করবো, হয়তো কারো সমস্যা থাকলে আবারও একটু দেখে নেবেন। তো প্রথমে একটা জিনিস আমি এখানে শর্টকাট করার জন্য বলবো যে আমি কোন ফোল্ডারে ওপেন করতে চাই। যে ফোল্ডারে ওপেন করতে চাই সেই ফোল্ডারে আমি প্রথম ঢুকবো। ঢুকে এইখান থেকে ক্লিক করে এই লিঙ্কটা আমি কপি করে নিব। যদিও জালাল ভাই আগের দিন অনেক সহজ করে দেখিয়েছেন, তারপরও আমি আরেকটু সহজ করার চেষ্টা করছি। দেন এখানে সার্চ করব অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা প্রম্পট। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে আমার কোন প্যাথে আছে। এখানে আমার ই, সুতরাং আমি এখানে লিখবো ই, একটা কোলন দিয়ে ইন্টার চাপবো। দেন সিডি, সিডি চেঞ্জ ডিরেক্টরি। দেন এখানে যদি আমি পেস্ট করে দেই আমার ওই যে লিঙ্কটা, অর্থাৎ আমার ফোল্ডারে যে প্যাথটা ছিল সেই পথটা আমি এখানে পেস্ট করে দিব, দিয়ে ইন্টার চাপলাম। এখন আমি লিখবো হচ্ছে জুপিটার নোটবুক। ওকে, দেন এখানে আমি ইন্টার চাপলাম। তো এখন আমার একটা ফাইল ওপেন হয়ে যাবে। এই ফাইলটা ওপেন হবে একটা ব্রাউজারে। তো এখানে আমার ব্রাউজারে ওপেন হয়ে গেছে। এখন আমি অপারেটরস ইন পাইথন এটা ওপেন করলাম, এই ফাইলটা। তো এই ফাইলটা ওপেন করার পরে আপনাদেরকে সর্বপ্রথম আমি যে জিনিসটা দেখাবো, এই আজকের ক্লাসটা যেহেতু অপারেটর সম্পর্কিত, তো অপারেটর হয়তো ছোট হয়ে যেত, এই জন্য আমি এই এনভায়রনমেন্ট সম্পর্কে আপনাকে একটু পরিচয় করে দিব। যেমন এখানে দেখেন আমার নাম লিখছি এমডি ইমদাদুল হক, ডিপার্টমেন্ট অফ জিওলজি এন্ড মাইনিং, ইউনিভার্সিটি অফ বরিশাল। আর এখানে পাইথন ট্রেনার এট রিসার্চ সোসাইটি। এখানে আমার ইমেইল আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার ফেসবুক লিংক আছে, রিসার্চ সোসাইটির পেজ আছে এবং পাইথন ফর রিসার্চ আছে। আমার যদি কোনো প্রয়োজনে আপনাদের প্রয়োজন হয় কোনো কারণে, যে কোনো সমস্যার জন্য, আপনারা যে কোনো সময় আমাকে নক দিতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। তো এই কাজটা কিভাবে করছি, এই লেখাটা কিভাবে লিখছি সেটা একটু দেখাবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি একটা এমটি সেল সেল নেই। তো এখানে দেখেন আমি লিখবো এবিসিডি। ওকে, তো এটাকে যদি আমি এভাবে রেখে দেই তাহলে এবিসিডি হিসেবে থাকবে, কিন্তু যখন আমি এটাকে এখানে ক্লিক করে মার্কডাউন দিব, মার্কডাউন দিয়ে যখন আমি ইন্টার চাপবো তখন এরকম চলে আসবে এবিসিডি, যেমনটা আমার উপরে আছে। আবার এটাকে যদি আমি একটু বোল্ড করতে চাই, তাহলে বোল্ড করতে হলে আমার আগে তিনটা স্টার আর শেষে তিনটা স্টার। এখন আমি যদি কন্ট্রোল প্লাস ইন্টার চাপি তাহলে দেখবেন আমার বোল্ড হয়ে গিয়েছে। তো এরপরে আসি, এই যে বড় লাইনটা আছে ওয়েলকাম ইন পাইথন প্রোগ্রামিং, এই যে হেডিং, এই হেডিংটা আমি কিভাবে সেট করছি। সো একইভাবে আমি এখানে চাইলে আমি আমার মতো করে সেট করে নিতে পারবো। তো আমি একটু হেডিংটা সেট করে নিই, এবিসিডি। তো এখানে এসে কোড করে এখান থেকে আমি যাবো হেডিং। দেন যদি আমি ওকে দেই, এখন আমি কন্ট্রোল প্লাস ইন্টার, দেখেন আমার এই হেডিংটা চলে এসেছে। আমি চাইলে এখানে ক্লিক করেও রান করতে পারি। ওকে, তো আমার এ পর্যন্ত গেল। তো আজকে যেহেতু পাইথনের প্রথম ক্লাস শুরু, তো পাইথনের প্রথম ক্লাসে আমি একটা জিনিস বলবো, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা প্রিন্ট করি সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো ফার্স্ট প্রোগ্রাম আপনি যখনই লিখবেন হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এইটা যখন আপনি প্রিন্ট করতেছেন তখন আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি প্রথম প্রবেশ করছেন। তো এখানে একটা প্রিন্ট ফাংশন ব্যবহার করছি, এটাকে আমি পরে জানাচ্ছি। তো এটা আমি লিখলাম যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আমি পরে আস্তে আস্তে একটা একটা ধাপ করে আমি সবকিছু বোঝানোর চেষ্টা করবো। এটাকে আমি রান করলাম, দেখেন রান করলে কি আসছে, আমার হ্যালো ওয়ার্ল্ডটা লেখা চলে আসছে। তারপরে দেখেন আমরা এখন জানবো ভেরিয়েবল, ডেটা এন্ড ডেটা টাইপস। যদিও গত ক্লাসে আপনারা ভেরিয়েবল সম্পর্কে জেনেছেন, ডেটা কি ডেটা সম্পর্কে জেনেছেন, অথবা ডেটা টাইপ সম্পর্কে জেনেছেন। তারপরও আমি আজকে একটু কোশ্চেন করতে চাই যে ভেরিয়েবল, ডেটা এবং ডেটা টাইপস এই তিনটা কি, যদি কেউ আপনারা জেনে থাকেন অবশ্যই একটু জানাবেন। ভাইয়া আমি বলবো। অবশ্যই, জি বলুন। জি ভাইয়া, ভেরিয়েবলটা হচ্ছে কোনো একটা জিনিস মানে সময় সাপেক্ষে চেঞ্জ হবে। আমাদের পাইথনের ক্ষেত্রে সেটা হচ্ছে কোনো নাম হতে পারে, মানে যেটা দিয়ে আমরা বুঝবো যে আসলে, যেমন গতদিন স্যার বলেছিলেন যে আমরা টেম্পারেচারটাকে আমরা ডিগ্রি সেলসিয়াস দিয়ে প্রকাশ করতে পারি, যে আমরা যদি টেম্পারেচার দিই সেটাকে আমরা 26 ডিগ্রি বলতে পারি, মানে যেটার একটা নাম থাকবে ভেরিয়েবল, এবং সেটা কনস্ট্যান্ট না, সেটা চেঞ্জ হবে একটা সাপেক্ষে আরেকটা। আর ডেটাটা হচ্ছে যে আমাদের কম্পিউটারে যতটুকু স্পেস নেবে, বা আমরা যেটা নিয়ে কাজ করব, যে ফাইলগুলো আমাদের কাছে থাকবে, সেটাই হচ্ছে আমাদের ডেটা। আর ডেটা টাইপটা হচ্ছে দুই ধরনের ডেটা টাইপ আমরা ইউজ করব। একটা হচ্ছে
নিউমেরিক আর একটা হচ্ছে নন নিউমেরিক, এরকম। তো নিউমেরিকের মধ্যে আবার তিনটা টাইপ আছে, যেরকম ইন্টিজার, তারপরে বলেছিলেন যে ফ্লোট, ডাবল, এরকম হতে পারে। আর নন নিউমেরিক ডাটার ক্ষেত্রে স্ট্রিং আর লজিক্যাল হতে পারে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। খুব সুন্দর বলেছেন। আর কেউ আছেন যিনি বলতেছেন? যদি আর কেউ বলতেছেন আপনারা বলতে পারেন। এটা অবশ্যই আহ দুই পক্ষ থেকে, দুই দিক থেকে কমিউনিকেশনের মাধ্যমে এই যে এই ক্লাসটা হবে ইনশাল্লাহ। তো আপনারা যদি আর কেউ বলতেছেন বলতে পারেন যে ভেরিয়েবল, ডেটা এবং ডেটা টাইপ সম্পর্কে আপনি কি বুঝেন। ওকে, ধন্যবাদ। তো এখানে আমরা দেখি যেমনটা আপু বলেছেন যে ভ্যারিয়েবল, ডেটা এবং ডেটা টাইপস। তো আমরা এক কথা বলতে পারি যে একটা অ্যাসাইন করা একটা মেমোরি, অর্থাৎ একটা ডেটা অথবা একটা ভ্যালু, একটা মান, যে মানটাকে আমরা একটা নাম দিয়ে অ্যাসাইন করব, যে মানটাকে আমরা একটা নাম দিয়ে অ্যাসাইন করবো, অর্থাৎ একটা ডেটাকে আমরা একটা নাম দিয়ে যে অ্যাসাইন করতেছি, এই অ্যাসাইন করা নামটা একটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলটা একটা নির্দিষ্ট মেমোরি নিয়ে থাকে, একটা স্পেস নিয়ে থাকে। আর এই যে ডেটাটা আমরা নিচ্ছি, এই ডেটাটা কোন ধরনের ডেটা, এটা ফ্লট ডেটা নাকি ইন্টিজার নাকি স্ট্রিং, এই জিনিসটা আমরা ডেটা টাইপস এর মাধ্যমে জানতে পারবো। তো এই ভ্যারিয়েবল, ডেটা এবং ডেটা টাইপস সম্পর্কে জানার জন্য আমার কয়েকটা ফাংশন, যেটা বাই ডিফল্ট ফাংশন বলে, ডিফল্ট ফাংশন বলে, এই ডিফল্ট ফাংশনগুলো আমরা ব্যবহার করব। একটা হচ্ছে প্রিন্ট, টাইপ এবং আইডি। প্রিন্ট এখানে প্রকাশ করবে যে আপনি কি প্রিন্ট করছেন, অর্থাৎ যে কোনো কিছু, যেমন আপনার একটা লেখা, লেখা যখন আপনি প্রিন্টারের মধ্যে প্রিন্ট করেন, অর্থাৎ সেটা ভিজুয়ালাইজ হচ্ছে আপনার সামনে, এই প্রিন্টটা হচ্ছে আপনার সামনে ভিজুয়ালাইজ করবে। আর টাইপটা কি করবে, টাইপ ফাংশন, এখানে যেটা দেখছেন যে টাইপ ফাংশন আছে, টাইপ ফাংশনটা আপনার ওই ডেটাটা কোন টাইপে আছে, সেটা স্ট্রিং হতে পারে, নিউমেরিক হতে পারে, অথবা নন নিউমেরিক হতে পারে, যেটা আপু বলছেন। তো এই টাইপটাকে আপনাকে দেখাবে। আর আইডি, এটাকে বলবো হচ্ছে আমরা আইডেন্টিটি, অর্থাৎ আইডেন্টিটি ফাংশনটা প্রকাশ করবে যে একটা ভেরিয়েবল, তার একটা ইউনিক আইডেন্টিটি আছে। যেমন আমি যদি বলি পাঁচ, পাঁচের জন্য একটা নির্দিষ্ট একটা মেমোরি থাকবে, ওই পাঁচের জন্য। আবার যদি বলি ছয়, সেই ছয়ের জন্য আরেকটা মেমোরি থাকবে। দুইটা কিন্তু সেম মেমোরিতে হবে না, সেম আইডেন্টিটি হবে না। যেমন আমার নাম ইমদাদ, সুতরাং আমি কিন্তু আমার নামটাকে বহন করতেছি, অর্থাৎ আমার নামটা আমাকে বহন করতেছে, মানে আপনার যে নাম সেটা আপনার পরিচিতি বহন করতেছে। তো এই আইডেন্টিটি ফাংশনের মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করব। দেখেন এখানে আমি তিনটা ভেরিয়েবল ডিফাইন করছি, যদিও এখানে আমি লিখি নাই, এখন লিখে দিচ্ছি। এটা হচ্ছে স্ট্রিং। তো এই ভেরিয়েবল এবং ডেটাগুলো কি আছে, আমার 3.5 এবং হচ্ছে এখানে লেখা আছে রিসার্চ সোসাইটি। আর এইগুলা যে ভেরিয়েবলটা কি, এ, বি এবং সি। দেখেন আপনি খেয়াল করে দেখবেন, এ একটা নাম, বি একটা নাম এবং সি একটা নাম, অর্থাৎ আমি এই পাঁচটাকে এর ভিতরে রাখছি। অর্থাৎ আমি যখন এ বলবো তখন পাইথন বুঝে নেবে এর মান হচ্ছে 5। তেমনি যখন বি বলবো তখন পাইথন বুঝে নেবে বি এর মান হচ্ছে 3.5। যেমন আমি যদি আপনার নাম ধরে ডাকি, যেমন আমার নাম ধরে যদি কেউ ডাকে যে ইমদাদ, তাহলে আমি বুঝে নেবো সে আমাকে ডাকতেছে, ইমদাদ নামটা ডাকার সঙ্গে সঙ্গে সে আমাকে ডাকতেছে। এই যে নামটা, এটাই হচ্ছে আপনার ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের ক্ষেত্রে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউমেরিক, এটাও নিউমেরিক, এ এন্ড বি। তবে প্রথমটা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, আর দ্বিতীয়টা হচ্ছে ফ্লট, অর্থাৎ ভগ্নাংশ থাকবে, যেখানে ডেসিমাল পয়েন্ট থাকবে। আর 3 নাম্বার আছে রিসার্চ সোসাইটি। এই রিসার্চ সোসাইটিটা একটা স্ট্রিং। এখানে একটা খেয়াল করে দেখবেন কোটেশন মার্ক আছে। আপনারা স্ট্রিং সম্পর্কে যখন স্ট্রিং এর ক্লাসটা যখন করবেন, সেক্ষেত্রে সেখানে আরো সুন্দরভাবে এখানে বুঝতে পারবেন, জানতে পারবেন। তো এই ডিফাইন করে নিব ভেরিয়েবল গুলো, তো আমি প্রথমে ডিফাইন করে নিব। তো আমি ডিফাইন করে নিয়েছি, এখন কি ডিফাইন করছি সেই জিনিসটা আমি প্রিন্ট করব। তো প্রিন্ট করব কিসের মাধ্যমে, প্রিন্ট ফাংশনের মাধ্যমে। আমি যদি চাই যে শুধুমাত্র এ দিব, হ্যাঁ এ প্রিন্ট হবে। আমি একটু এখানে দেখাই যে শুধুমাত্র এ দিলে এ প্রিন্ট হবে, ফাইন। যদি আমি এখানে আবার বি দেই, তাহলে দেখেন প্রথম একটা প্রিন্ট হচ্ছে না, সর্বশেষটা প্রিন্ট হচ্ছে। এই সমস্যা দূর করার জন্য আমাদেরকে সবসময় প্রিন্ট ফাংশনটা ব্যবহার করতে হয়। যদি প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি, তাহলে আমাদের এই সমস্যাটা হবে না। প্রতিটা ভ্যালুই, প্রতিটা ভ্যারিয়েবলের যে মান থাকবে সবগুলো আমরা দেখতে পাবো। তো এখানে এখানে দেখেন, আমি একটু রান করে দেখি।
যখন প্রিন্ট এ দিছি, প্রিন্ট বি এবং সি, এর মান 5, বি এর মান 3.5 এবং সি রিসার্চ সোসাইটি। রিসার্চ সোসাইটির ক্ষেত্রে আচ্ছা এখানে আমি একটা কোশ্চেন করব, যদি আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ডি এবং এটার ডেটা থাকবে হচ্ছে 3.6, ওকে, আমি এখানে প্রিন্টটা দিয়ে নেই। আচ্ছা কেউ কি বলতে পারবেন এইটা স্ট্রিং নাকি নিউমেরিক? এটা স্ট্রিং, কারণ যেহেতু ডাবল কোটেশন দেয়া মানে সিঙ্গেল কোটেশন দেয়া আছে সেহেতু এটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে এটা। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা স্ট্রিং, আমি এখানে নিউমেরিক লিখেছি 3.6, একটা নিউমেরিক লিখেছি, কিন্তু যেহেতু ডাবল কোটেশনের ভিতরে আছে সুতরাং এটা একটা স্ট্রিং। অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে কিংবা সিঙ্গেল কোটেশনের ভিতরে অর্থাৎ কোটেশন মার্কের ভিতরে যাই থাকুক না কেন সেটা হবে স্ট্রিং। আর যদি আমি এখানে কোটেশন না দেই, শুধুমাত্র দেখেন এখানে যদি আমি এবিসিডি লিখলাম, এবিডিসি লিখলাম, তো আমি যদি এখন রান করি, রান হবে না, কারণ স্ট্রিং এর শর্ত হচ্ছে কোটেশন মার্ক অবশ্যই থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত। তো দেখেন আমি এখানে এই সবগুলো হচ্ছে প্রিন্ট করছি, এখানে ডি নাই সুতরাং ডিটা বাদ, এখানে আমি প্রিন্ট করছি, প্রিন্ট করে আমি সবগুলা ভ্যারিয়েবলের যে মানগুলো আছে সেগুলো আমি দেখতে পেয়েছি। এখন আসি হচ্ছে স্টোরেজ অফ এ ভ্যারিয়েবল, যে আমার একটা আইডেন্টিটি আছে, যেমন দেখেন 5, 3.5, আমি এইটা যদি একটু রান করে দেখি তাহলে দেখবেন এইখান থেকে শুরু করে শেষটা দেখেন এটা হচ্ছে 48, অর্থাৎ 5-এর জন্য যে আইডেন্টিটি অর্থাৎ আমার জন্য যে একটা নাম, এটার জন্য একটা নাম এখানে বহন করতেছে, অর্থাৎ একটা স্পেস একটা মেমোরি এখানে নিয়ে নিছি। তেমনি বি এর ক্ষেত্রেও একইভাবে লাস্টে দেখেন 7.2 আছে, অর্থাৎ ভিন্ন আছে। সি এর ক্ষেত্রেও আলাদা একটা স্পেস আছে। আমি যদি একটু চেক করার জন্য দেখি, এখানে যদি আমি 5 দিয়ে যদি রান করে পরবর্তীতে আইডেন্টিটি চেক করি তাহলে দেখেন কি হয়। দেখেন প্রথম দুইটা সেম হয়ে গেছে, অর্থাৎ 5 যখনই আমি অ্যাসাইন করব তখন প্রতিটা 5-এর জন্যই, অর্থাৎ 5 যখনই থাকবে তখনই সেই 5-এর জন্য আমার একটা নির্দিষ্ট মেমোরি নেবে এবং সেই মেমোরিটা হচ্ছে এই। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি পরের ক্ষেত্রে যাই ডেটা টাইপ। একটু আগে আমরা বলছিলাম যে ডেটা টাইপ কোন ধরনের হতে পারে, আপনি অনেক সুন্দরভাবে বলছেন যে নিউমেরিক এবং নন নিউমেরিক। নিউমেরিকের ভিতরে আমরা বলতে পারি হচ্ছে ফ্লোট বলতে পারি, ইন্টিজার বলতে পারি, ডাবল বলতে পারি। আর নন নিউমেরিক যখন বলবো তখন আমরা সেটাকে বলবো স্ট্রিং। তো এই ডেটা টাইপটা এখানে আমি কি কি নিয়েছি সেটা বোঝাবো। একটু দেখেন এখানে যদি আমি রান করে দেখি তাহলে আমার প্রথমটা ছিল ইন্টিজার, ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, অর্থাৎ দেখেন 5 একটা পূর্ণ সংখ্যা। দ্বিতীয়টা আছে ফ্লট, ফ্লট বলতে এখানে আছে ভগ্নাংশ, অর্থাৎ ডেসিমাল পয়েন্ট আছে 3.5। 3 নাম্বারটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এর শর্ট হচ্ছে এসটিআর, ইন্টিজারের শর্ট হচ্ছে AINT। তো এখানে দেখেন এটা একটা স্ট্রিং যেহেতু সুতরাং এখানে স্ট্রিং হিসেবে টাইপটা প্রকাশ করছে। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? যদি থাকেন আপনি বলতে পারেন, আমি আবার ডাবলের একটা উদাহরণ বলেন। ডাবলের উদাহরণটা দিতে হলে হয়তো আরো অনেক বড় ডেটা অ্যানালাইসিস, অর্থাৎ নেক্সট ক্লাসে যখন ডেটা অ্যানালাইসিস করবো তখন অবশ্যই ডাবলের দিতে হবে, কারণ ডাবলটা যদি এখানে দিতে চাই হয়তো আমার বড় একটা মান দিতে হবে, আর সাধারণত এটা খুব কম দেওয়া হয়। তো নেক্সট ক্লাসে ডাবল সম্পর্কে আরো সুন্দরভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। এছাড়া এই যে পর্যন্ত বলছি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা কারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আপনার নামটি বলবেন যেহেতু আমি আপনার নামটি দেখতে পাচ্ছি না। আমার নাম শ্রাবন্তী মুস্তিনিকা। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি অবশ্যই বলুন। ভাই এখানে যে আপনার তিনটে আপনি প্রোগ্রাম রান করেছেন, এখানে এক একটা ক্ষেত্রে আপনি দেখা গেছে ডাটা টাইপ বা স্টোরেজ অফ ভ্যারিয়েবল লিখে দিচ্ছেন, তো এগুলো কি আমাদের লিখে নিতেই হবে? না, এটা আপনার লেখার তো কোনো প্রয়োজন নাই, এটা আপনাদের দেখানোর জন্য, পার্থক্যটা দেখানোর জন্য জাস্ট এখানে শো করছি। এখানে এটা তো আপনার লিখে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা এক একটা আইডেন্টিটি প্রকাশ করতেছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? জি, আমি একটু বলতে চাচ্ছিলাম। জি অবশ্যই, আপনার নামটি বলবেন। আমি হচ্ছে মার্জান। আসলে আপনারা তো মনে হয় সবাই অনেক জানে, সেখান থেকে শুরু। আমি তো নোয়াখালী থেকে, এখানে আসলে দেখানোর মতো কেউ নাই। আমি তো শুরুই মানে ওপেন করছি, বাদ বাকি গুলো আপনি এত দ্রুত আসছেন যে আমি কিছুই করতে পারিনি। আর আচ্ছা আমি সমস্যা নেই, দেখতেছিলাম আর কি, তবে ক্লাস জি জি বলুন।
মানে আমি হচ্ছে একেবারেই নতুন, যেটা হাতে খড়ি মাত্র চুরেছি, এই জন্য প্রবলেম, হয়তো মাঝে মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করতে হবে আর কি। না, কোনো সমস্যা নেই, আপনার যখনই সমস্যা হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। রিসার্চের পেজে যোগাযোগ করতে পারেন, পাইথন ফর রিসার্চের যে এখানে আমি সবগুলা লিংক দিয়ে দিয়েছি, আপনি যোগাযোগ করতে পারেন। প্রয়োজন হলে আমার পার্সোনাল প্রোফাইলে আচ্ছা। আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই ক্লাসগুলা আপনারা হয়তো কেউ আছেন অ্যাডভান্স লেভেলে আছেন, কেউ মিডিয়াম মডারেট হুম। লেভেলে আছেন, কিন্তু বিষয় হচ্ছে এই ক্লাসগুলো শুরু হচ্ছে একেবারে বেসিক থেকে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এখানে কেউ কোনো কিছু জানে না, সেই হিসাবে এখানে ক্লাসগুলো শুরু করছে, মানে শুরু হচ্ছে। হয়তো প্রথম দিকে বুঝতে একটু সমস্যা হবে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথমে বুঝতে একটু সমস্যা হয় আপনার মানে ওপেনটা করে ফেললে হয়তো মানে বুঝাতে, জি জি হ্যাঁ ওপেনটা করতে পারলে পরে আস্তে আস্তে আসা যাবে আর কি। আমি তো ওই অল্প একটু ওপেন করেই বসে আছি, বাকিটা আর পারিনি আর কি। আচ্ছা, ক্লাসে আমি ওই দিয়ে দিলে মনে হয় চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো হয়তো। ইনশাল্লাহ পারবেন, অবশ্যই পারবেন। আপনারা জাস্ট প্রথম দিকে একটু ধৈর্য ধরে থাকুন, প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হবে, আপনাদের বারবার প্র্যাকটিসের মাধ্যমে যখন যে কোনো জিনিস আপনি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করবেন তখন বারবার ভুল হবে, এই ভুলগুলোকে সলভ করতে করতে আপনি ইনশাল্লাহ শিখে যাবেন সবকিছু। ওকে, ধন্যবাদ আপনাকে। তো এখন আমি বলবো হচ্ছে পাইথন অপারেটরস। আমরা তো আজকে অপারেটর নিয়ে কাজ করব, তো অপারেটরটা কি, পাইথনে অপারেটরটা কি, কেউ কি বলতে পারবেন? ভাইয়া আমি বলবো। জি অবশ্যই, আপনার নামটি বলবেন। আয়শা আক্তার। জি অপারেটর বলতে আসলে আমরা যে কোনো একটা সিম্বলকে বুঝি, যেটা কিনা আমাদের পাইথনের ক্ষেত্রে একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করবে, যে আসলে আমরা কি করতে চাই বা আমাদের পারফরমেন্সটা কি হতে যাচ্ছে। যে যেমন এটা একটা সিম্বল হতে পারে যে আমরা প্লাস সাইন দিয়ে বোঝাতে পারি যে আমরা এডিশন করতে চাচ্ছি, মানে যোগ করতে চাচ্ছি। আবার গুণ চিহ্ন দিয়ে বা এক্স চিহ্ন দিয়ে বোঝাতে পারি যে আমরা মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি, এভাবে হতে পারে। মানে যে কোনো একটা সিম্বল দ্বারা আমাদের অ্যাকশনটাকে রিপ্রেজেন্ট করবে অপারেটরটা। ওকে, খুব সুন্দর বলেছেন, আসলে অনেক সুন্দর বলছেন। যে আমার কোনো অপারেশন করতে হলে, ম্যাথমেটিক্যাল টার্মে যে অপারেশন গুলো করতে হলে যার মাধ্যমে আমি করতেছি, যে সিম্বলের মাধ্যমে, সেটা হচ্ছে পাইথনে আমার অপারেটর। তো এই অপারেটর গুলা পাইথনে কত ধরনের হতে পারে, কারো কোনো ধারণা আছে? ভাই আমি দুই একটা বলতে পারবো। হ্যাঁ জি বলুন। যেমন এটা হতে পারে এরিথমেটিক্যাল অপারেশন হতে পারে, যেটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তারপর লজিক্যাল বা বুলিয়ান অপারেটর হতে পারে, যেটা দ্বারা আমরা ট্রু ফলস দেখতে পারি। এছাড়াও অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেটা কিনা ভ্যালু টু ভেরিয়েবল কে রিপ্রেজেন্ট করে আর কি। এরকম জানা আছে, এছাড়া আর এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে, ধন্যবাদ আপনাকে। আর কেউ আছেন যিনি বলতে পারবেন? কেউ কি আছেন আর যিনি বলতে পারবেন যে কত ধরনের অপারেটর আছে পাইথনে? হ্যালো। জি জি বলছি, আমি একটু বলবো। জি, আপনার নামটি বলবেন আগে। জি, আমার নাম হচ্ছে মেহেদী হাসান অফি। জি বলুন। জি, পাইথনে সাধারণত আমরা যে নর্মাল ভাবে যে অপারেটর গুলো ইউজ করে থাকি, এটা আমরা সাধারণত 5 প্রকার অপারেটর ইউজ করে থাকি। আর আমাদের কিছু আছে যেগুলোকে আমরা সাধারণত মনে করেন যে আপনারা যে আরেক ধরনের অপারেটর মানে যেগুলো বলতে পারি। সাধারণত আমরা পাইথনে আপনার অ্যারিথমেটিক অপারেটর, তারপরে আপনার হচ্ছে কম্প্যারিজন আর হচ্ছে রিলেশনাল অপারেটর ইউজ করতে পারি। তারপরে আপনার ওইখানে আরো কিছু আছে, সেটা আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি। তারপরে আর কিছু আছে স্পেশাল অপারেটর, যেমন আপনার আইডেন্টিটি অপারেটর হইতে পারে, আবার আপনার হচ্ছে মেম্বারশিপ অপারেটর হইতে পারে। আর নর্মাল অপারেটর ভিতরে আরেকটা আছে আপনার যে বিট ওয়াইজ অপারেটর। এই কয়েকটা অপারেটর আমরা সাধারণত পাইথন ইউজ করে থাকি। জি আপনি অনেক সুন্দর বলছেন, হয়তো আরো একটু সুন্দরভাবে যদি এখানে থাকে, যে আমরা এখানে বলতে পারি অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যালের কথাটা আপনি একটা মিস করছেন। লজিক্যাল অপারেটর, যে বুলিয়ান যে লজিক্যালটা থাকবে, অবশ্যই আপনার সামনের ক্লাসগুলোতে আরো সুন্দরভাবে ক্লিয়ার হবেন। আইডেন্টিটি অপারেটর আছে, আপনি এটা বলছেন, মেম্বারশিপ অপারেটর এবং বিটওয়াইজ অপারেটর, এই কয়টা অপারেটর এখানে সাধারণত পাইথনে আমরা ব্যবহার করে থাকি। আর অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে অলরেডি আপু বলে দিয়েছেন যে অ্যারিথমেটিক অপারেটর কি হবে, যে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগটা করব সেটা হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর। তো এই অ্যারিথমেটিক অপারেটর জন্য যে আমরা যোগ বিয়োগ গুণ আর ভাগ, এই যে সিম্বল গুলো ব্যবহার করি, এই সিম্বল গুলো ব্যবহার করেই হচ্ছে আমার কাজগুলোকে করতে হবে। তো এটার জন্য আমি প্রথমে একটা একটা ভ্যারিয়েবল ডিফাইন করে নিব। যেমন আমি ধরে নিলাম a ইকুয়াল টু 40, সরি এখানে 54 আছে। তবে একটা জিনিস একটু বলে রাখি, পূর্বেই দেখেছেন যে আমি a ইকুয়াল টু 5 নিয়েছি, b ইকুয়াল টু 3.5 এবং c ইকুয়াল টু রিসার্চ সোসাইটি লিখছি। যদি এইখানে এইটাই সেম নাম দিয়ে যদি আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আরেকটা মান দিয়ে,
তাহলে দেখেন আমার পূর্বেরটা কিন্তু আর থাকবে না, আমার এইখানে সর্বশেষ যে মানটা থাকবে সেটা হচ্ছে আমার এখানে রান করবে। আমি একটু দেখাই যেটা রান করে, একটা এক্সট্রা সেল নিয়ে এ, এখানে দেখেন 54 পেয়ে গেছে, কিন্তু আমাদের এখানে প্রথমে কি ছিল, প্রথমে ছিল 5। এখন যদি আমি এটাকে আবার রান করি তাহলে দেখেন এই মানটা কিন্তু থাকতেছে না, কারণ সর্বশেষ যে ভ্যারিয়েবলের মানটা রান হবে সেটাই হচ্ছে সব জায়গায় ব্যবহৃত হবে। তো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কখনো একই ধরনের ভ্যারিয়েবল ব্যবহার করবেন না। আমি জাস্ট বোঝানোর জন্য এটা বোঝাবো বলে আমি অলরেডি এটা করে রেখেছি। তো এখানে দেখেন আমি রান করলাম, a ইকুয়াল টু 54, b ইকুয়াল টু 45, c ইকুয়াল টু 23 এবং d ইকুয়াল টু 65। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা প্রথমে করব সিনট্যাক্সের মাধ্যমে। আমরা দুই ভাবে করতে পারি এই অপারেশন গুলো, আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে সিনট্যাক্সের মাধ্যমে আর একটা হচ্ছে ফাংশনের মাধ্যমে। আমি আজকে ফাংশনটা দেখাবো না, পরবর্তী ক্লাসে ফাংশনটাও দেখাবো এবং প্র্যাকটিক্যাল লাইফে যে রিয়েল যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোর কিভাবে হ্যান্ডেল করব, অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করব, অর্থাৎ ওই পরবর্তী ক্লাসে রিয়েল ডেটা নিয়ে কাজ করব। এজন্য আমি কিছুটা এখানে রাখছি আর কিছুটা ওখানে রাখছি। তো এখানে দেখেন আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড মাল্টিপল অপারেশন। মাল্টিপল অপারেশনটা এটার ভিতরে নাই, আমি নিচে নিয়ে গিয়েছি। ওকে, তো এখানে অ্যাড হচ্ছে একটা ভ্যারিয়েবল, সাবট্রাকশনকে আমি সাব লিখছি এমইউএল, তারপর ডিভিশন। আর যেহেতু এ বি সি ডি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হয়ে গিয়েছে, সুতরাং এখন আমি অপারেশন গুলো করতে পারি। তো প্রথমে আমি যোগ করব এ প্লাস ডি প্লাস সি প্লাস ডি, আর সাবট্রাকশন করবো হচ্ছে আমি এখানে ডি মাইনাস সি। ডি মাইনাস যদি সি দেই তাহলে 65 মাইনাস 23 যে ভ্যালুটা আসবে। আবার যখন হচ্ছে গুণ করব তখন এর সাথে সি গুণ করব, 54 গুণ 23। একটু খেয়াল রাখবেন যে উত্তরগুলো সঠিক আসে কিনা। ডিভিশনের ক্ষেত্রেও আমরা এ ভাগ সি। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যদি আমি একটা স্ল্যাশ ব্যবহার করি তাহলে সেটা হবে ট্রু ডিভিশন। ট্রু ডিভিশন, ট্রু ডিভিশন বলতে কি বোঝাচ্ছে, অ্যাকচুয়াল ভ্যালু। দেখেন আমরা যখন প্রথমে এখানে ব্যবহার করছিলাম তখন একটা ছিল 5, একটা ছিল 3.5, 5টাও একটা ভ্যালু, 3.5টাও একটা ভ্যালু। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে এখানে প্রকাশ করবে, সেটা হচ্ছে ট্রু ডিভিশন। যদি আমি এখানে একটা স্ল্যাশ দেই আর দুইটা স্ল্যাশ দিলে আরেকটা ডিভিশন হয়, সেই ডিভিশনটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে আমি 4টা ডিক্লেয়ার করে নিলাম। এখন আমি যদি প্রিন্টের মাধ্যমে দেখাচ্ছি যে অ্যাডিশন বাই সিনট্যাক্স, দেখেন একটু খেয়াল করে, প্রথমে লিখলাম হচ্ছে অ্যাডিশন বাই সিনট্যাক্স, লিখে একটা কমা দিলাম। কমা এই জন্য দিলাম যখন আমার একটার কাজ শেষ হবে তখন অবশ্যই আমাকে সেটাকে কমা দিতে হবে, কমা দিয়ে আমাকে সেপারেট করতে হবে। যদি সামান্যতম ভুলের জন্য এটা কিন্তু ইরর দেখাবে। তো অ্যাডিশন বাই সিনট্যাক্স দিলাম, ইকুয়াল টু দিলাম, স্পেস দিয়ে এখানে অ্যাড হচ্ছে এই ভ্যারিয়েবলটা, যেহেতু আমরা ডিক্লেয়ার করে ফেলছি সুতরাং এখানে শুধুমাত্র অ্যাড লিখলেই হবে। অ্যাড বললেই ওই এই অপারেশনটাকে নিয়ে নিবে। পরে হচ্ছে আমার বিয়োগ করছি, পরে গুণ এবং সর্বশেষ হচ্ছে ভাগ। এখন আমি এটা একটু রান করে দেখি। দেখেন যদি যোগ করি এ প্লাস ডি প্লাস সি প্লাস ডি সবগুলো যোগ করলে আমার ফলাফল আসবে 187। যদি বিয়োগ করি, বিয়োগ ছিল কি ডি মাইনাস সি, তাহলে 42। এই ক্ষেত্রে দেখেন ট্রু ডিভিশনটা কি আসতেছে, অ্যাকচুয়াল ভ্যালুটা আসতেছে, অর্থাৎ দশমিকের পরে অনেক বড় একটা সংখ্যা আছে, অনেক বড় একটা মান আছে, সবগুলা মান এখানে পাচ্ছি। একটু পরে আমি ফ্লোর ডিভিশনটা অবশ্যই দেখাবো। তার আগে একটা মাল্টিপল অপারেশন করে আসি। দেখেন আমি ইচ্ছা করলে এখন বিভিন্ন ধরনের ম্যাথ, যেমন আমরা ছোটবেলায় 9-10 এর আগে যে স্কুলগুলোতে যখন আমরা করছি যে অ্যারিথমেটিক যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকে, প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলো আপনি চাইলে খুব সহজে সলভ করতে পারবেন। যে আপনি খাতায় লিখে লিখে যোগ করে করে মানগুলো বসাচ্ছেন, আপনার কোনো প্রয়োজন নেই, আপনার মানগুলো এখানে দিয়ে জাস্ট রান করলে আপনার সব অ্যান্সার চলে আসবে। তো এই ধরনের আরো অনেক জটিল বিষয় থাকবে যেগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে আমরা অবশ্যই আপনাকে দেখাবো। তো এই মাল্টিপল অপারেশনটা একটু দেখি। দেখেন এ প্লাস সি মাইনাস বি ইন্টু ডি, আবার এটাকে যদি সি দিয়ে ভাগ করি তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে মাইনাস 50.17 দিয়ে সামথিং চলে আসছে। এখন আসি হচ্ছে ফ্লোর ডিভিশন, মডুলাস এন্ড এক্সপোনেন্ট। আমরা সবকিছু আজকে সিনট্যাক্সের মাধ্যমে করব, পরবর্তীতে রিয়েল ডেটা অ্যানালাইসিস এবং ফাংশনের মাধ্যমে দেখাবো।
তো এখানে কেউ কি বলতে পারবেন যে ফ্লোর ডিভিশনটা আমি অলরেডি বলছি, মডিউলাস আর এক্সপোনেন্ট বা পাওয়ার এটা কি? তিনটা সম্পর্কে বলেন, যদি আপনার কোনো স্পষ্ট ধারণা থাকে অবশ্যই তিনটা সম্পর্কে বলেন। ফ্লোর ডিভিশন, মডিউলাস এবং এক্সপোনেন্টটা কি? বলবো ভাই আমি একটু? জি অবশ্যই। জি ভাই, এখানে সাধারণত আপনার হচ্ছে ফ্লোর ডিভিশন বলতে সাধারণত বোঝায় যে আমার শুধু ইন্টিজার মানটা আসবে, অর্থাৎ যে মানে আপনার হচ্ছে ফ্র্যাকশনাল কোনো মান থাকবে না। অর্থাৎ আপনি উপরে আগে যে আপনার যেমন ভেরিয়েবল অ্যাসাইন করে দেখাইছিলেন 3.5 অথবা 5, মানে আমার যে 0.5 মানে পয়েন্টের পরে আমার কোনো মান আসবে না, এক্স্যাক্টলি পয়েন্টও থাকবে না। আর আমি যদি এখানে মডুলাস ইউজ করতে চাই তাহলে আমার এখানে মনে করেন পার্সেন্টেজ বোঝাই, যে আমি একটা কোনো মান বের করতে চাচ্ছি যে এইটা ওইটার কত পার্সেন্ট, সেক্ষেত্রে আমরা এখানে মনে করেন মডুলাস ইউজ করি। আর এক্সপোনেন্ট বলতে সাধারণত পাওয়ার বোঝাই, অর্থাৎ এ স্কোয়ার অথবা 2 এর উপর যদি আমি 2 যদি আমি এখানে 2 এর পরে যদি আমি এক্সপোনেন্ট ইউজ করি 2, তাহলে ওখানে হবে 4। হ্যাঁ, এক্স্যাক্টলি এমন টাইপের বোঝাই আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে। আর কেউ আছেন যিনি বলতে পারবেন? একটু মিস্টেক আছে, যদি কেউ হ্যালো, হ্যাঁ জি জি বলুন, একজন বলুন। ফ্লোর ডিভিশন হচ্ছে পূর্ণ সংখ্যা আসবে, যেমন আমরা যে 5কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে সেখানে 5-এর ভিতর 3 একবার যাবে, ঠিক আছে? তাহলে 1 হচ্ছে এখানে আসছে যে ফ্লোর ডিভিশনের মান আসবে, কোনো মানে ভগ্নাংশ আসবে না আর কি। আর মডুলাসটা দিয়ে আমরা মেইনলি হচ্ছে যে ভাগশেষটাকে বের করি আর কি, যেরকম হচ্ছে 5কে যদি 3 দিয়ে ভাগ দিই সেখান থেকে 1 গেল, কিন্তু 2 অবশিষ্ট থাকলো, ওই 2টাকে নিয়ে আসে আমরা মডুলাসের মাধ্যমে। আর এক্সপোনেন্ট মূলত পাওয়ার হিসেবে কাউন্ট করার জন্য আমরা এক্সপোনেন্ট ইউজ করি, সেখানে ডাবল স্টার দিলে আর কি এক্সপোনেন্ট হিসেবে কাউন্ট হয়, যেমন 2 টু দি পাওয়ার স্কোয়ার সমান 4। এক্ষেত্রে আমরা যদি এটা অ্যাসাইন করতে চাই তাহলে হচ্ছে 2 ডাবল স্টার, তার মানে হচ্ছে ডাবল স্টার দিয়ে 2 দিলে এটা এক্সপোনেন্ট হিসেবে কাউন্ট হবে আর কি। এক্স্যাক্টলি ঠিকই বলছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আসিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক সম্মানিত একজন ভাই। যাই হোক, ফ্লোর ডিভিশন, হ্যাঁ যেটা বলছেন, দেখেন একটু আগে আমরা করছিলাম ডিভিশন, এ ভাগ সি, একটা সেল আসছিল, তখন দেখেন আমার একটা বড় একটা মান আসছে। ফ্লোর ডিভিশনটা যখন দিব তখন এই মানের ক্ষেত্রে দেখেন দশমিকের পরে যতগুলো আছে সবগুলো আপনার এখান থেকে সরে যাবে, অর্থাৎ দশমিকের পরে কোনো ভ্যালু এখানে থাকবে না, শুধুমাত্র 2 থাকবে, 2। আর যেটা বলছেন আপনি যে মডিউলাসটা অবশ্যই ভাগশেষ, রিমাইন্ডার, অবশিষ্ট কি আছে, অবশিষ্ট মানটা থাকবে। যেমনটা আপনি উদাহরণ দিয়েছেন, যে 5কে যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে 2 2 4, অবশিষ্ট থাকে 1, এই অবশিষ্ট ভ্যালুটা হচ্ছে এখানে শো করবে। আর এক্সপোনেন্ট হচ্ছে পাওয়ার, যেমন আমরা যদি বলি এখানে 10 কিউব, তাহলে 10 কিউব মানে কি আসতেছে, 10টা 10-এর গুণ, 10কে আমরা 3 বার গুণ করব। এই মানটা আমরা একটু দেখি যে ফ্লোর ডিভিশন, মডিউলাস আর এক্সপোনেন্ট। দেখেন এখানে 2.34 সামথিং ছিল, শুধুমাত্র ইন্টিজারটা আছে, ফ্লোটিং পয়েন্টটা চলে গেছে, ডেসিমালের পরের অংশটা চলে গেছে। তারপর কি ছিল, মডিউলাস, ডি মডিউলাস সি, অর্থাৎ ভাগশেষ কত আসতেছে। আমাদের ডি ছিল হচ্ছে 65 আর এখানে ছিল হচ্ছে 23। 65কে 23 দিয়ে যদি ভাগ দেয় তাহলে সম্ভবত 23 2 সামথিং হয়ে দেন যতটুকু ভাগশেষ থাকবে সেইটুকুই আসবে, দেখেন 19 আছে ভাগশেষ। তারপরে হচ্ছে এক্সপোনেন্ট, পাওয়ার, অর্থাৎ এখানে এর পাওয়ার 2, অর্থাৎ 54কে যদি আমরা 54 দিয়ে গুণ করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এই। এটা হচ্ছে আমার মডিউলাস, ফ্লোর ডিভিশন এবং এক্সপোনেন্ট। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? যদি থাকে অবশ্যই করবেন, আর চ্যাট বক্সে যদি কেউ কোনো কোশ্চেন করে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন। যদি এ পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আজকের ক্লাস শেষ, আমি আগামী ক্লাসে এই এর পরবর্তী অংশটা করাবো, অর্থাৎ রিয়েল ডেটা কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেই জিনিসগুলো আমি দেখাবো। তবে এই ক্লাসে আরেকটু আছে, এখানে আমি একটা পয়েন্ট রেখে দিয়েছি, ইনকারেক্ট অপারেশন, অর্থাৎ কি কি কারণে এই অপারেশনগুলো ইনকারেক্ট হতে পারে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ ভুলগুলো যাতে আপনারা শুধরে নিতে পারেন দ্রুত। তো এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কিনা? কিংবা কারো কোনো কোশ্চেন কিংবা অন্য কোনো বিষয়ে, এই বিষয়ে যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই বলতে পারেন। জি, কেউ কিছু বলবেন? হ্যাঁ, হ্যালো স্যার, আমি অ্যানাকোন্ডা সেটআপ দেওয়ার পরে এই পেজটা কিভাবে আসবো কত, মানে একদম প্রথম থেকে? আচ্ছা আচ্ছা, আপনি অ্যানাকোন্ডা সেটআপ দিয়ে এই পেজটা কিভাবে আসবেন সেটা দেখতে চাচ্ছেন। ওকে, আমি এটা শেষ করে আপনাকে অবশ্যই এটা আবার দেখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে।
এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? না না, এই পর্যন্ত কোনো কোশ্চেন। ওকে, তো আমি কিভাবে ইনকারেক্ট হয় আমি এই জিনিসগুলো একটু দেখাই। আমি একটা এক্স ভেরিয়েবল নিলাম, এক্স ভেরিয়েবলে দিলাম হচ্ছে 4 5 অর্থাৎ 45। ওয়াই ভেরিয়েবলে নিলাম, ওয়াই ভেরিয়েবলে নিয়ে যদি আমি এখানে একটা স্ট্রিং দিয়ে দেই যে 2 3, দেখেন দুইটা কিন্তু 4 5 আছে, 2 3 আছে, কিন্তু আমি চাইলে এই দুইটাকে যোগ করতে পারবো না, কারণ একটা লেখার সাথে কখনো একটা ভ্যালুর মানের কখনো যোগ হয় না। তো আমি যদি এখানে লিখি জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এখন আমি এটাকে যদি প্রিন্ট করি, দেখেন কি লিখছে, আনসাপোর্টেড অপারেন্ড টাইপস হচ্ছে ইন্টিজার এন্ড স্ট্রিং, অর্থাৎ ইন্টিজার এবং স্ট্রিং এর ভিতরে সমস্যা হচ্ছে। তো আমি যদি এখান থেকে আবার এটা উঠায় দেই, উঠায় দিয়ে আমি আরেকটু সুন্দর করে দেই, এখানে আমি একটা কাজ করছিলাম মাল্টিপল অপারেশন, এটা একটু কপি করে নিয়ে আসি। দেখেন মাল্টিপল অপারেশনের ক্ষেত্রে MULTIPLE, আর এখানে একটা এটাকে আন্ডারস্কোর আছে, তারপর একটা অপারেশন। কেন এটা আন্ডারস্কোরটা আমরা ব্যবহার করছি বলতে পারবেন কেউ? কারণ হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মানে আমরা স্পেস যদি দিই সেটা কমান্ড হিসেবে কাউন্ট করে। এখানে যদি আমরা আন্ডারস্কোর না ইউজ করি তাহলে এটা কমান্ড হিসেবে ইউজ করবে, তখন এটা মানে ইরর, না আপনি যে ভেরিয়েবল ডিফাইন করছেন তখন কম্পিউটার অন্য কিছু বুঝে নেবে, যার কারণে আপনার কাজটা প্রপারলি হবে না। এই জন্য কোনো স্পেস রাখা যাবে না যখন কোনো নাম টাম আমরা অ্যাসাইন করবো, এই জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করছি আর কি। ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা এখানে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হলে অবশ্যই একটা মাত্র ওয়ার্ড থাকবে। হ্যাঁ, কিছু কিছু সময় আমার অনেকগুলো ওয়ার্ড হচ্ছে একসাথে করতে হয়, যেমন আপনার যখন ফেসবুকে যখন বোল্ড কালারে লেখার জন্য যে হ্যাশট্যাগ দিয়ে যে লেখাটা লেখেন, যখন আপনি একটা লেখা লিখে যদি স্পেস দিয়ে দেন তাহলে কিন্তু ওটা আর ওই বোল্ড কালার থাকে না, অর্থাৎ ব্লু যে বোল্ড কালারটা থাকে। তো আপনি যখন আন্ডারস্কোর ব্যবহার করবেন, যত সময় পর্যন্ত আন্ডারস্কোর ব্যবহার করবেন তত সময় পর্যন্ত ওটা একই ইসের ভিতরে থাকে। তো ওর কারণ ওটা একটা ওয়ার্ড প্রকাশ করতেছে। তো আমার এখানে দুইটা ওয়ার্ড, কিন্তু এই দুইটা ওয়ার্ডকে আমি একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করবো এই আন্ডারস্কোরের জন্য। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি এখান থেকে ছোট করে এই ওটাকে সরিয়ে শুধুমাত্র ছোট হাতের ও দিয়ে দিলাম। এখন আমাকে এটা নিচ্ছে কিনা, এখানেও মাল্টিপল অপারেশন আছে, এখানেও মাল্টিপল অপারেশন আছে, দুই জায়গায় তো সেম ভ্যারিয়েবল, তাহলে আমার এখানে কেন নেয় নাই কেউ কি বলতে পারবেন? কারণ আপনার তো ভেরিয়েবলটাই তো ইনকারেক্ট। কিভাবে ইনকারেক্ট? কারণ আপনি ওখানে হচ্ছে যেটা আপনি ভেরিয়েবল ডিফাইন করছেন ওখানে মাল্টিপল অপারেশন লিখছেন, ও বড় হাতের অক্ষর দিচ্ছেন, কিন্তু আপনি এটা দিচ্ছেন ছোট হাতের অক্ষরে, যার কারণে সে বুঝতে পারছে না যে আপনি কাকে কল করতেছেন। যদি আপনি কল করার সময় মানে এক্সাক্ট জিনিসটাকে কল না করেন, ঠিক আছে, যেন আমি বলি আপনার নাম ইমদাদ, ঠিক আছে, আমি যদি বাউল ভাইকে কল করি তাহলে মানে আপনার নাম ইমদাদুল হক, আর আমি যদি বাউল ভাইকে বলি যে বাবুল হক, ঠিক আছে, তাইলে কিন্তু আমি বাবুল হককে ডাকলে কিন্তু আপনি কখনো শুনতে পারবেন না। কিন্তু আমি যদি আপনাকে ইমদাদুল হক বলে ডাকি তাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না আমি আমি আপনাকেই ডাকছি আর কি, ঠিক আছে। এই জন্য এই মিস্টেকটা হয়েছে, যার কারণে এটা মানে ঠিকঠাক তার কল হয় নাই ভেরিয়েবলকে, যার কারণে সে তার রেজাল্টটা প্রকাশ করতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি পাইথন বলেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেনসিটিভ। এখানে প্রতিটা সিম্বলের জন্য আলাদা মেমোরি থাকে। ধরেন আপনার 5 এর জন্য একটা মেমোরি, 6 এর জন্য একটা মেমোরি, আপনার ক্যাপিটাল ক্যাপিটাল যে এ আছে ক্যাপিটাল এর জন্য একটা মেমোরি থাকবে, স্মল এ এর জন্য আলাদা। অর্থাৎ কেস সেনসিটিভ, যখনই আপনি একটা থেকে আরেকটার ভিতরে ছোট্ট একটা ভুল করবেন সেই ছোট্ট ভুলটা আপনাকে ধরে বসবে। আমার এখানে মাল্টিপল অপারেশন ছিল, মাল্টিপল অপারেশনের ক্ষেত্রে এখানে ওটা ক্যাপিটাল ছিল, কিন্তু যখনই আমি ওটাকে মানে স্মল করে দিয়েছি তখনই আমার এই ভুলটা ধরে নিছে, কারণ এখানে যে জিনিসটা আছে সেমটা এখানে পাচ্ছে না, যেহেতু সেম পাচ্ছে না এই জন্য ও আমাকে এররটা দেখাইছে। আমি যদি এখন রান করি, দেখেন এখন এটা এসেছে। তো আরো একটা মিস্টেক কোথায় হবে, এখানে ডাবল কোটেশন আছে, আমি ডাবল কোটেশনের জায়গায় যদি আমি একটা সিঙ্গেল কোটেশন দিই, সিঙ্গেল কোটেশন দিলে এখন কি এটা রান হবে কেউ কি বলতে পারবেন? এটা রান হবে কিনা? আচ্ছা, আমি রান করে দেখাই যে এখানে সিঙ্গেল কোটেশন দিলে রান হচ্ছে না। কারণ কেন? কারণ প্রতিটা জিনিসই একটা সুনির্দিষ্ট নিয়মে চলে। আমি যখন ডাবল কোটেশন দিয়ে শুরু করছি তাহলে আমাকে অবশ্যই ডাবল কোটেশন দিয়ে শেষ করতে হবে।
নয়তো আমার এই সমস্যাটা দেখা দিবে। তো যখন দেখেন আমি ডাবল কোটেশন দিয়ে শেষ করছি তখন এখানে আবার আমার এই কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আসি আরেকটা প্রবলেমটা হলো এখানে একটা কমা আছে, এই কমাটাকে যদি আমি উঠাই দেই তাহলে কি আমার এই প্রোগ্রামটা রান হবে কিনা, যদি হয় তাহলে মানে কিরকম আসবে, আর যদি না হয় তাহলে কেন এটা হচ্ছে, কেউ কি বলতে পারবেন? কারো কোনো ধারণা আছে? ভাইয়া আমার ধারণা মতে আসলে কমাটা জি জি, একজন বলুন। আমার ধারণা মতে কমাটা মনে হচ্ছে দুইটা ওয়ার্ডকে কি আলাদা করে রাখছে। আপনি একটু আগে বলেছিলেন যে স্পেসের প্রয়োজন আছে। ওকে ওকে, আর কেউ? আমার এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে প্রিন্টটা করতেছি মাল্টিপল আন্ডারস্কোর অপারেশনটা, আর আমরা অ্যাকচুয়ালি যেটা কোটেশন মার্কের মধ্যে আছে সেটা হচ্ছে স্ট্রিং। তো আমরা যেহেতু কমাতে দুইটা সেপারেট করতেছি, তো যেটা স্ট্রিং সেটা অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে, আর মাল্টিপল অপারেশনটা আমরা অ্যাকচুয়ালি যেটা মানে কন্ডাক্ট করতেছি ওই ভ্যালুটা ওইখানে এসে যাবে। যদি আমরা দুইটা কমাটা উঠাই দেই তাহলে হচ্ছে কোনো মানে এটা আসলে একটা ভুল হয়ে যায়, যেটাকে আমি বলতেছি আর কি, এটা রান ওকে, হবে না। যে অনেক সুন্দর বলছেন। অ্যাকচুয়ালি প্রিন্ট ফাংশনের ভিতরে যখন আমরা কোনো কিছু প্রিন্ট করব তখন প্রতিটা ভ্যারিয়েবল আলাদা থাকতে হবে। হ্যাঁ, এখানে আপনি একটা কোশ্চেন করতে পারেন যেখানে মাল্টিপল অপারেশনটা একটা ভ্যারিয়েবল, তাহলে এইটা তো অ্যাসাইন করা নাই, তাহলে এটা কি ভ্যারিয়েবল হবে? ওকে, আমি একটু ভ্যারিয়েবল করার চেষ্টা করে দেখি। যে আমি এখানে লিখলাম যে str দিয়ে আমি এখানে লিখবো, সরি ওইটাকে পেস্ট করে দিব। তাহলে আমি কি দেখেন তো এখানে আমি এই লেখাটুকু এই স্ট্রিংটা আমি strn এর ভিতরে ডিক্লেয়ার করে নিছি, অ্যাসাইন করে নিছি, অর্থাৎ তখন আমার strn টা একটা ভ্যারিয়েবল। তো আমি এখানে strn দিছি। তো এবার খেয়াল করে দেখবেন যখনই আমি দুইটা ভ্যারিয়েবল নিব একটা প্রিন্টের ভিতরে অবশ্যই আমাকে সেপারেট করতে হবে কমা দিয়ে। যদি কমা দিয়ে সেপারেট না করি তাহলে ও বুঝতে পারবে না কোনটা কি। এখন যদি আমি রান করি দেখেন সেম জিনিসই আসতেছে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা বলতে পারেন যে কমাটা কেন আসতেছে না, কারণ কমাটা তো দুইটাকে সেপারেট করতেছে। আবার আমরা এইখানে এই strn টা যদি বাদ দিয়ে যদি আমি আগের মতোই রাখি তো সেম জিনিসটা আসতেছে। আমি চাইলে এটাকে অ্যাসাইন করে নিতে পারি ভ্যারিয়েবল হিসেবে, আবার না চাইলেও আমি সরাসরি সেটাকে প্রিন্ট করতে পারি। আবার আমি যদি চাই যে দেখেন আমি এখানে একটা কাজ করছি মাল্টিপল অপারেশনের ক্ষেত্রে একটা অপারেশন এখানে করছি, তো আমি যদি চাই যে হচ্ছে আমি এখানে এটা করব না, আমি আমার মতো করে নতুন করে জাস্ট এর ভিতরে যোগ করে দেব 2 প্লাস 3 প্লাস 4 মাইনাস 6 মাইনাস 5 দিলাম, একটা দিয়ে দিলাম, কিংবা হচ্ছে এটার সাথে আমি যদি আবার একটু গুণ করি 2, তো এই ক্ষেত্রে প্রিন্ট হবে কিনা কে কি বলতে পারবেন? এক্ষেত্রে অবশ্যই প্রিন্ট হবে, কারণ আমি চাইলে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ারও করতে পারি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার নাও করতে পারি, আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেও পারি নাও করতে পারি। তো ভ্যারিয়েবলটা এই জন্য ডিক্লেয়ার করা প্রয়োজন কারণ আমি যখন অনেকগুলা কাজ করব এই ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করলে আমার খুব বেশি সুবিধা হবে, অনেক সুবিধা হবে। কিন্তু যদি ডিক্লেয়ার করা না থাকে, অ্যাসাইন করা আগে থেকে যদি না থাকে, তাহলে একটা প্রিন্টের ভিতরে আমি অনেকগুলা কাজ একসাথে করব না, যখন করতে পারবো না। যখন আমরা সামনের ক্লাসগুলো করব এই সম্পর্কে, যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দেখবেন, রিয়েল ডেটা এক্সেল ফাইল অ্যানালাইসিস করা বিভিন্ন ধরনের রিয়েল ডেটা যখন দেখবেন, তখন দেখবেন এই জিনিসগুলো আরো অনেক ক্লিয়ার হবে। তো এক্ষেত্রে দেখেন যে আমি চাইলে এখানে এটার ভিতরেও করতে পারি, আবার চাইলে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো এই ধরনের আরো অনেকগুলো ভুল হবে আপনাদের, যেমন কমা মিস্টেক যাবে, এই ব্র্যাকেট মিস্টেক যাবে, তারপরে তো আপনার হচ্ছে যে কেসগুলো আছে, যে আপনার কেস সেনসিটিভ, তো কেসগুলো আছে এটা ক্যাপিটাল নাকি স্মল, এই জিনিসগুলো আপনার মিস যেতে পারে, কিংবা আপনার এক্ষেত্রে আরো অনেক ধরনের মিস যেতে পারে। তো এই মিসগুলো যাতে না হয় সেজন্য এটা একটু দেখানো। আর আপনারা চেষ্টা করবেন বারবার প্র্যাকটিস করা, নিজেরা তৈরি করা, যে আমি নতুন করে অপারেশন করতেছি, কিংবা আপনাদের যে বই আছে, টেক্সট বুক আছে, সেখান থেকে একটা ম্যাথ নিয়ে এই প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করার চেষ্টা করবেন। যদি এটা করতে পারেন ইনশাল্লাহ আপনার প্র্যাকটিসটা ভালো হবে এবং আস্তে আস্তে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কারো কোনো কোশ্চেন থাকে, কিংবা এই জুপিটার নোটবুক এনভায়রনমেন্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। ও আরেকটা জিনিস আপনাকে আমি দেখিয়ে দেই, এখানে একটা কার্নেল আছে, কার্নেলের এখানে দেখেন আপনি রিস্টার্ট করতে পারেন, রিস্টার্ট এন্ড ক্লিয়ার আউটপুট। আমি যদি এটা ক্লিয়ার করি তাহলে দেখেন আমার পুরো আউটপুটটা ক্লিয়ার হয়ে যাবে, এই যে পুরো আউটপুটটা আমার ক্লিয়ার হয়ে গেছে।
আবার যদি আমি চাই যে একবারে সবকিছু রান করব, তাহলে এখানে রিস্টার্ট এন্ড রান অল যদি এটা দেই, তাহলে আমার টোটালটা আবার একসাথে রান হয়ে যাবে, সবগুলো একবারে রান হয়ে যাবে। এখান থেকে আমরা একটা সেল অ্যাড করতে পারবো, যদি আমি চাই এখানে ক্লিক করলে একটা সেল অ্যাড হবে, আমি এই সেলটা উপরে নিচে নিতে পারবো, এখানে কপি করতে পারবো, এখানে কাট করে দিতে পারবো। আর এখানে রান, যখন আমার বড় বড় ডেটা অ্যানালাইসিস চলবে, অ্যানালাইসিস ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে হচ্ছে আমার অ্যানালাইসিস ভিতরে ভুল হতে পারে, তখন আপনি এখানে যদি স্টপ করে দেন, তাহলে আপনি তো স্টপ হয়ে যাবেন, পরবর্তীতে আপনি সংশোধন করে রান করে নিতে পারবেন। আর এটা আপনার অটোমেটিক সেভ হবে, আর যদি সেভ না হয় আপনারা কন্ট্রোল এস দিয়ে নেবেন, অটো সেভ দেখেন। আর এক্ষেত্রে আপনি ক্লিয়ার করে ওই ফাইলটার, জুপিটার ফাইলটার নাম ঠিক করতে পারবেন। ওকে, দেন আর কারো কোনো কোশ্চেন আছে? যে কোনো এই বিষয়ে যে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। ভাই, ফ্লোর ডিভিশন, মডুলাস আর এক্সপোনেন্ট আর একটু কাইন্ডলি বলা যাবে? ফ্লোর ডিভিশন, মডিউলাস এবং এক্সপোনেন্ট, ওকে, অবশ্যই অবশ্যই বলা যাবে। আমি একটু নতুন সেল করে আপনাকে দেখানোর চেষ্টা করি। আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব হচ্ছে এক্স, এটার মান দেব হচ্ছে 2, ওয়াই ডিক্লেয়ার করলাম, এটার মান দেব হচ্ছে 5। এখন দেখেন, আমি যদি জেড নিলাম, জেডে আমি রাখবো হচ্ছে 5/2। এখন আপনি যদি 5 কে 2 দ্বারা ভাগ দেন, তাহলে আপনার কত আসে বলতে পারবেন? মানে ভাগশেষ কত থাকবে? নিশ্চয়ই 1 থাকবে। 5কে যদি 2 দ্বারা ভাগ দেন, 2 2 4, তাহলে থাকতেছে কত? 1। তাহলে এইটা হচ্ছে, এই একটা হবে হচ্ছে আপনার মডিউলাস। আর 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আচ্ছা আমি আরো একটা ডিক্লেয়ার করি, এ দিলাম, এ দিয়ে আমি দিলাম এখানে হচ্ছে 5/2। এবার একটু প্রিন্ট করে দেখি, জেড প্রিন্ট এ। দেখেন, যখন আমরা জেড দিছি অর্থাৎ ফ্লোর ডিভিশন দিছি, ফ্লোর ডিভিশন দিলে এই ইন্টিজার পয়েন্ট অর্থাৎ দশমিকের পরের অংশটা সে মুছে ফেলছে, শুধুমাত্র দশমিকের আগের অর্থাৎ পূর্ণ সংখ্যাটা রাখতেছে। আর যখন আমরা ট্রু ডিভিশন দিচ্ছি, তখন অ্যাকচুয়াল ভ্যালুটা, তখন যে ভ্যালুটাই আসবে, দশমিক হোক কিংবা দশমিক না হোক, সেই ভ্যালুটা আপনাকে দিচ্ছে। এটা হচ্ছে আপনার ফ্লোর ডিভিশন আর ট্রু ডিভিশনের ভিতরে পার্থক্য। আর যদি এখানে আমি বলি যে মডিউলাস, মডিউলাসটা হচ্ছে ভাগশেষ। 5কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার ভাগশেষ থাকবে হচ্ছে 1। এখন আমি প্রিন্ট করে দেখেন, এই ভাগশেষটা হচ্ছে আমার কত? 1। আর এক্সপোনেন্টটা হচ্ছে পাওয়ার। এক্সপোনেন্টটা আমি যেমন আমরা বলি 10 স্কয়ার, 10 স্কয়ার, 7 স্কয়ার। 7 স্কয়ার মানে কি? 7 গুণ 7 অর্থাৎ 7 7 49। এখানে আমি 5 স্কয়ার যদি দেই, তাহলে 5 5 25। তাহলে আমি এখানে 5 স্কয়ার দিতে গেলে 2টা স্টার দিব, দেন যদি রান করি, তাহলে দেখেন কি আসে, 25। এখন কি ক্লিয়ার? ও জি ভাই, থ্যাংক ইউ। মাই প্লেজার। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে আমাকে দ্রুত করতে পারেন। আমার ক্লাস আপাতত শেষ, তাহলে আমি এখন হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। যে কোনো প্রকারের কোশ্চেন যদি থাকে আপনারা করতে পারেন। ওকে, আশা করি কারো কোনো কোশ্চেন নাই।